আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে পড়াশোনা করতেছি। আচ্ছা, সো আজকের ক্লাসটা হবে বিভিন্ন ধরনের ব্যয় সম্পর্কিত যে চ্যাপ্টারটা সেটা নিয়ে। ওকে, ব্যয় শ্রেণীবিভাগ যেটা। আচ্ছা, ফার্স্টেই আসি যে ব্যয় কাকে বলে। ব্যয় হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো সুবিধা লাভের জন্য আমরা বর্তমানে যে ট্যাগটা করে থাকি বা যে খরচটা করে থাকি তাকেই ব্যয় বলে। ধরো তুমি একটা প্রোডাক্ট কিনলা, ওই প্রোডাক্ট থেকে তুমি সামনে কিছু দিনের জন্য কি সুবিধা পাচ্ছ, সেটা একটা দীর্ঘমেয়াদী সুবিধা পাচ্ছ, যার কারণে কি ব্যয়টা করতেছো। সো আমরা মোটামুটি বুঝলাম যে ব্যয় জিনিসটা কি। ওকে, সো এবার ব্যয়ের অনেক ধরনের শ্রেণীবিভাগ আছে, বাট আজকে আমরা হচ্ছে কি কয়েকটা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এগুলোর মধ্যে ফার্স্টে যেটা আসে সেটা কি, পণ্য ব্যয় আর কালীন ব্যয়। পণ্য ব্যয় আর কালীন ব্যয়টা কি? পণ্য ব্যয় মানে মানে এগুলা হচ্ছে সময়ের আচরণের সাথে ডিপেন্ড করে, সময়ের আচরণের উপর ডিপেন্ড করে যে ব্যয়গুলো আছে সেইগুলাকে বুঝায়। মানে পণ্য ব্যয় আর কালীন ব্যয় হচ্ছে যে পণ্য ব্যয় কি, পণ্য ব্যয় আর কালীন ব্যয় এক ক্যাটাগরিতে পড়ে। তো সো আমি দুইটা আগে ফার্স্ট আলোচনা করি। সো পণ্য ব্যয় হচ্ছে যে পণ্য একটা পণ্য তৈরিতে যে সকল মানে একটা পণ্য মানে এই ধরো একটা প্যান, ঠিক আছে, এই প্যান উৎপাদনের সাথে রিলেটেড যত ধরনের খরচ আছে সেটা কি পণ্য ব্যয় বলে। ওকে, সো ফার্স্টে আসতে পারে যে এই কলমের ফার্স্টে নিব আসতে পারে, কলমের বডি আসতে পারে। হ্যাঁ, এই খরচগুলো কি পণ্য ব্যয় আসবে। এই পণ্যটা তৈরি করতে যে সকল শ্রমিকরা কি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের খরচটা কি এটার মধ্যে আসবে। ওকে, পণ্য ব্যয়ের মধ্যে আসবে। এবার আসি হচ্ছে কালীন ব্যয় কি। কালীন ব্যয় হচ্ছে ধরো একটা গ্যাপে গ্যাপে মানে একটা মানে নির্দিষ্ট সময় পর পর যে খরচটা হয় সেটাই কালীন ব্যয় বলে। মানে ধরো তুমি হচ্ছে একটা স্ট্র্যাপলার কিনলা, এটা হচ্ছে মনিহারি ব্যয়ের মধ্যে পড়ে। স্ট্র্যাপলারটা কিন্তু তুমি একবার কেনার পরে তুমি সেটা থেকে 1 বছর সুবিধা পাচ্ছ, 1 বছর পর হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বাট 1 বছর লম্বা সময় ধরে সুবিধা পাচ্ছ। অথবা হতে পারে তোমার কোম্পানির জন্য বিজ্ঞাপন খরচটা হতে পারে। মানে তুমি হচ্ছে তোমার কোম্পানির জন্য মার্কেটিং করলা, মানে তুমি পোস্টার ছাপালা, পোস্টার ছাপানোর পরে তুমি হচ্ছে পোস্টারটা একটা মানে কিছু দেয়ালে লাগালা অথবা কিছু সাইনবোর্ড ছাপালা। এই সাইনবোর্ডসগুলো কি কয়েক সময় ধরে বা কয়েকটা মানে কয়েক বছর বা কয়েক মাস ধরে থাকবে। সো এগুলো হচ্ছে কালীন ব্যয়। সো এবার হচ্ছে নিমজ্জিত ব্যয় ও সুযোগ ব্যয় সম্পর্কে একটু পরে বলতেছি। সো ফার্স্টেই হচ্ছে আমরা হচ্ছে এটা ম্যাথস করার চেষ্টা করব, যেটা দিয়ে আমরা কি ডিফাইন করব কোনগুলো পণ্য ব্যয় আর কোনগুলো কি কালীন ব্যয়। পণ্য ব্যয় কোনগুলো আমি বলেছি যে পণ্য তৈরির সাথে মানে একটা পণ্য দেখে আইডেন্টিফাই করা যায়, অথবা ওই পণ্য উৎপাদন করতে যে সকল শ্রমিকগুলো জড়িত তাদের খরচগুলো কি পণ্য ব্যয়ের মধ্যে আসবে। সো ফার্স্টে হচ্ছে একটা ম্যাথস দেখি হচ্ছে কি পণ্য ব্যয় কালীন ব্যয়গুলোকে আলাদা করি। সো মেসার্স আরিফ অ্যান্ড সন্স একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে 2013 সালের ফেব্রুয়ারি মাসে আরিফ অ্যান্ড সন্স কি লেনদেনগুলো করে। সো এই লেনদেনগুলো থেকে আমরা দেখি যে পণ্য ব্যয় কোনটা কালীন ব্যয় কোনটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে আলাদা করি। ওকে, সো আলাদা কীভাবে করতে পারি, এক পাশে পণ্য ব্যয় লিখি আর পাশে কালীন ব্যয় লিখি। আচ্ছা, ফার্স্টে দেখি যে পণ্যের নকশা খরচ কি, যে এটা পণ্য যে এরকম শেপই হতে হবে, তো বুঝোই যে এটা পণ্যের সাথেই রিলেটেড। সো এটা কি পণ্য ব্যয়ের মধ্যেই পড়তেছে। যদিও এটা তুমি একবারই পণ্য তৈরির ক্ষেত্রে করতেছো, চিন্তা করে থাকো এটা কিন্তু আবার সেকেন্ড টাইম বানাবো না, তুমি একটা প্রোডাক্টে কিন্তু অনেক বছর ধরেই প্রডিউস করবে, স্টিল এটা পণ্যের সাথে যেহেতু রিলেটেড, এটা কি এটা পণ্য ব্যয়। কত আসে? 4000। এবার আসি হচ্ছে কাঁচামাল ক্রয়। এই প্রোডাক্টটা তৈরি করতে অবশ্যই প্লাস্টিক প্রডিউস করতে হয়েছে, প্লাস্টিক কিনে আনতে হয়েছে, তারপর প্লাস্টিকটা গলাইতে হয়েছে, রাইট। সো এই যে কাঁচামাল ক্রয় সেটাও কি পণ্যের সাথে রিলেটেড, যেহেতু সেটা কি পণ্য ব্যয়। এবার আসি হচ্ছে শ্রমিকের প্রত্যক্ষ মজুরি মানে এই প্রোডাক্টটা তৈরি করতে যেই সকল শ্রমিকরা একদম সরাসরি জড়িত ছিল, মানে এই পুরো প্রসেসিংটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সম্পূর্ণ খরচটাই কি পণ্যের সাথে রিলেটেড। সো এটা কি পণ্য ব্যয় 20,000। এবার আসি যে কাঁচামাল পরিবহন খরচ। আচ্ছা, পরিবহন খরচটা তো প্রোডাক্টের সাথে রিলেটেড না, এটা ভাবতে পারো, বাট স্টিল এটাও কি একটা পণ্য ব্যয়, বিকজ প্রোডাক্টটা তৈরি করতে তো কাঁচামাল তো আনতেই হবে, রাইট।
কাঁচামালটা তো একটা মানে কারখানায় পর্যন্ত নিয়ে আসতে হবে। সো এটা অবশ্যই মানে যেহেতু এটা একটা খরচ, মানে আমরা সবসময় কিন্তু খেয়াল রাখবা, আমরা সবসময় কি নিট খরচটা বের করার চেষ্টা করি। যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট অথবা যারা মানে যারা হিসাব বিজ্ঞানে পড়াশোনা করে, তারা অবশ্যই কি নিট খরচটাই হিসাব করার চেষ্টা করে, মানে ডিসকাউন্ট বাদ দিয়ে অথবা আদার যে খরচগুলো আছে, পরিবহন হতে পারে, হ্যাঁ, সো পারিশ্রমিক হতে পারে, এই সকল কিছু যোগ বিয়োগ করেই কিন্তু আমরা কি হিসাবটা দেখাই। সো এখানে কাঁচামালের পরিবহন খরচটাও কিন্তু কি বা 2000 টাকাটাও কি আসবে, পণ্য ব্যয়ের মধ্যেই আসবে, এটা পণ্যের মধ্যেই ইনক্লুডেড। আচ্ছা, এবার আসি কি মণিহারি খরচ। আচ্ছা, মণিহারি খরচটা কিন্তু আবার ইয়ের মধ্যে আসতেছে না, পণ্য ব্যয়ের মধ্যে আসতেছে না, বিকজ তুমি হচ্ছে মণিহারি খরচটা তুমি চিন্তা করো, এটা হচ্ছে কি তুমি একটা স্ট্যাপলার কিনলা, একটা কলম কিনলা, একটা কাগজ কিনলা, সেটা কি তোমার সাথে সাথে কি, ফার্স্ট অফ অল এটা পণ্যের সাথে রিলেটেড না, সেকেন্ড অফ অল এটা কি একটা কালীন ব্যয়, মানে একটা নির্দিষ্ট সময় পর পর করো, ওকে, তো এটা কালীন ব্যয়ের মধ্যে যাবে। 1000। সো যখন তুমি দেখবা যে পণ্য ওয়ার্ডটা আছে বা তুমি বুঝতে পারতেছো এটা পণ্যের সাথে রিলেটেড, এটা সোজা পণ্যতে যাবে। আর যদি দেখো যে পণ্য ওয়ার্ডটা নাই, ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি চিন্তা করবে এটা কি গ্যাপে গ্যাপে হচ্ছে কিনা, যদি গ্যাপে গ্যাপে হয় সেটা কিসে যাবে, কালীন ব্যয়ে যাবে। এবার সে শ্রমিকের পরোক্ষ মজুরি। আচ্ছা, শ্রমিকের পরোক্ষ যেহেতু আছে, একবার তো প্রত্যক্ষ দেখলাম, তো তুমি পরোক্ষ থেকে ভাবতে পারো এটা কালীন ব্যয় হবে, বাট এটা কালীন ব্যয় না, এটা পরোক্ষ মজুরিগুলো কি, পরোক্ষ মজুরিগুলোও কিসে আসবে, পণ্য ব্যয়ের সাথেই আসবে। বিকজ পরোক্ষ মজুরিগুলো কি হতে পারে, ধরো ওভারটাইম হতে পারে, ধরো একটা শ্রমিকের 8 ঘন্টা কাজ করার কথা, সে 10 ঘন্টা কাজ করলো, এই যে 2 ঘন্টা এক্সট্রা করলো, সেটা কি, এটা হচ্ছে পরোক্ষ ওয়ার্ক হতে পারে, ঠিক আছে। আবার হতে পারে যে কাজ করতেছে শ্রমিক, সে হচ্ছে কি কারখানাটা ঝাড়ু দিচ্ছে, ওকে, প্রতিদিন ঝাড়ু দিচ্ছে, এই যে খরচগুলা, এই যে ক্লিনিং খরচ অথবা যে আদার যে এক্সট্রা যে খরচগুলো দিচ্ছে, অথবা বোনাস হতে পারে, ঈদ বোনাস হতে পারে, এই খরচগুলোও কি একটা পরোক্ষ খরচের আওতায় পড়ে। সো এই খরচগুলোও কি আমাদের কোথায় আসবে, পণ্য খরচের মধ্যে আসবে। সো এই 500 টাকাও আসবে। ওকে, এবার আসি যে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড নির্মাণ। সো এটা সিম্পলি কালীন খরচ, বিকজ এটা পণ্যের সাথে রিলেটেড না, বাট আমি জানি যে পণ্যটা তৈরি করে বাজারে হচ্ছে বিক্রি করতে হবে, রাইট। সো বিক্রির জন্য যেহেতু এটা খরচ হচ্ছে, বাট পণ্য উৎপাদনের জন্য কিন্তু খরচ হচ্ছে না, এটা বিক্রি বৃদ্ধির জন্য বিলবোর্ড তৈরি, যে মানুষ জানলো যে হ্যাঁ এই শপের মধ্যে কি কলমটা বিক্রি করা হয়। সো বিলবোর্ড এইসব বা সাইনবোর্ড এই সকল কিছুই কি, এগুলো কি কালীন খরচ বা একটা নির্দিষ্ট সময় পর পর করা হয়। এবার আসি হচ্ছে বাকিগুলো যদি দেখি যে যন্ত্রপাতির অপচয়। যন্ত্রপাতির অপচয় আমরা সিম্পলি জানি যে সরলরৈখিক পদ্ধতিতে কি আমরা প্রতি বছর একবার করে কি হিসাব করি, যে প্রতি বছর শেষে আমরা হচ্ছে বা প্রতি বছর শুরুতে আমরা কি অপচয়ের পরিমাণ নির্ধারণ করি, ঠিক আছে। সো এই যে সো এই হাইপোথেটিক্যাল যে নাম্বারটা, ওটা কি একটা কালীন ব্যয়, যদিও এটা হতে পারে কি কারখানার যন্ত্রপাতিরই খরচ, বাট স্টিল এটা একটা কালীন ব্যয়। এবার আসি হচ্ছে কি উৎপাদন ব্যবস্থাপকের বেতন। সো উৎপাদন ব্যবস্থাপক তো উৎপাদক, যে উৎপাদন ব্যবস্থাপক সে তো আর প্রোডাক্টটা বানাচ্ছে না, সো এই প্রোডাক্টের সাথে সে উতভাবে জড়িত না, ওকে। সো সে যদিও ডিরেকশন দিচ্ছে, বাট সে তো কি কর্মী না বা মজুরি, মানে সে হচ্ছে কি মজুরির ভিত্তিতে কাজ করতেছে না। সো এই উৎপাদন ব্যবস্থাপকের খরচটাও কি প্রতি মাসে মাসে যেহেতু দেয়, মানে এটা ফিক্স থাকে। সো বুঝার ব্যাপারটা কি, এটা ফিক্স থাকে, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দেয়। আর মজুরি হচ্ছে কি পার ইউনিট দেয় ইউজুয়ালি, ওকে, যে তুমি কয়টা প্রোডাক্ট উৎপন্ন করতেছো সেটার ভিত্তিতে কি তুমি টাকা পাবা। তো ব্যবস্থাপকের বেতন 12,000। আচ্ছা, এবার আসি হচ্ছে বিক্রয় কর্মী বেতন। সো বিক্রয় কর্মী হচ্ছে টোটালি ডিফারেন্ট, কারণ মজুরি থেকে ডিফারেন্ট, বিকজ যে কোনটা বিক্রি করতেছে এটা বিক্রয় রিলেটেড, সে বিক্রি করতেছে বা একটা শোরুমের, সে একটা শোরুমে কাজ করতেছে। তো ওই শোরুম মানে কারখানা থেকে সে একদম ডিফারেন্ট একটা ইনস্টিটিউশনে কাজ করতেছে, সে কারখানা থেকে প্রোডাক্টটা নিচ্ছে, তারপর সেখানে সে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেছে। সো এটাও কি, সো এটাও আসবে কি কালীন ব্যয় হিসেবে 5,000। এবার আসি কারখানার ভাড়া, ওকে। তো কারখানার ভাড়াও কি প্রোডাক্টের সাথে রিলেটেড না, এটা কি প্রতি মাসে মাসে বা প্রতি বছরে একবার দাও, প্রতি মাসে বা প্রতি বছরে একবার দাও, সেই তো কি এটা একটা কালীন ব্যয়, ওকে। এবার আসি যে কারখানার পাহারাদারের বেতন, সেম জিনিস, কারখানার পাহারাদার কি এটার সাথে মানে কলমে মানে যদিও কারখানার সাথে রিলেটেড, বাট এই প্রোডাক্টটার সাথে রিলেটেড না, মানে তুমি এই পণ্যটার সাথে কোনোভাবে রিলেটেড না, ওকে। সো এই পণ্যতে ওর টাচই লাগে নাই, ওকে। সো এটাও কি কালীন ব্যয়। সো 8,000, 3,500।
এখানে যে যোগফলটা আসবে, এখানে যে যোগফলটা আসবে, এদের যোগফলগুলো কি হবে? তো টোটাল পণ্য ব্যয়, এই যোগফলটা, আর এখানে টোটাল যোগফলটা হবে কি? টোটাল কালীন ব্যয়। ওকে, তোমাদের স্লাইডগুলো প্রোভাইড করে দিলে আই হোপ তোমরা হচ্ছে কি প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, আমরা হচ্ছে কি এবার হচ্ছে কালীন ব্যয় পণ্য ব্যয় সম্পর্কে বুঝলাম। ওকে, সো আই হোপ তোমাদের কনফিউশন এখন নাই, বিকজ আমি হচ্ছে পুরা ম্যাথটা করানোর সময় মাঝে 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 কি বিভিন্ন ধরনের কি ক্লুজ দিছি বা ট্রিক দিছি বোঝার জন্য। ওকে, আচ্ছা, এবার হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় সম্পর্কে তোমরা যারা কমার্স স্টুডেন্ট আছো তারা আসলে খুবই ভালো জানো আই হোপ, বিকজ ইটস অপরচুনিটি কস্ট। অপরচুনিটি বা সুযোগ ব্যয়টা কি? মনে করো তোমার কাছে দুইটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। একটা হচ্ছে তুমি তোমার বাবার ব্যবসায়, কি তুমি যদি বাবার ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করো তাহলে তুমি একটা টাকা রিটার্ন পাবা। আরেকটা অপরচুনিটি কি? তুমি যদি ব্যাংকে বা ডাচ বাংলা ব্যাংকে অথবা কোনো একটা ব্যাংকে যদি কিছু টাকা অ্যামাউন্ট রাখো, সেখান থেকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ কি রিটার্ন পাবা। এখানে তোমার দুইটা অপরচুনিটিস আছে। এখন তোমার কাছে অ্যামাউন্টটা নির্দিষ্ট, তোমার কাছে 10,000 টাকায় আছে, ধরো তুমি 10,000 টাকা হচ্ছে কি যে কোনো একটা, কারণ তুমি জানো তুমি যত বেশি বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবা তুমি তত বড় অ্যামাউন্ট কি রিটার্ন পাবা। ওকে, সো পোর্টফোলিও অন্য হিসাব, বাট সুযোগ ব্যয়টা হচ্ছে এমন যে তোমার দুইটা অপরচুনিটি আছে, দুইটা অপরচুনিটি থেকে একটা অপরচুনিটি যদি তুমি নেও আর বাকি অপরচুনিটি যদি ছেড়ে দাও, ওই ছেড়ে দেওয়া অপরচুনিটিটা কি একটা সুযোগ ব্যয়। মানে ধরো তোমার কাছে প্রকল্প এ আছে, প্রকল্প বি আছে, ঠিক আছে, তো তুমি সিম্পলি যে কোনো একটা প্রকল্পই নিবা, রাইট? সো এই প্রকল্পটা নিলে তুমি যে এই প্রকল্পটা ছেড়ে দিলা, এটার থেকে যে তোমার একটা সুযোগ ছিল, ফার্স্টে দুইটা সুযোগ ছিল, এই যে সুযোগটা হাতছাড়া হলো সেটাই কি সুযোগ ব্যয়। আচ্ছা, এখন এই সুযোগ ব্যয়টাও কিন্তু মেজার করা যায় বা পরিমাপ করা যায়। ওকে, সো সুযোগ ব্যয়টা কীভাবে পরিমাপ করবো? তো সুযোগ ব্যয় একটা সিম্পল ফর্মুলা আছে। সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট ইজ ইকুয়াল টু প্রাপ্ত আয় মাইনাস প্রাপ্য আয়। ঠিক আছে, প্রাপ্যটা সামনে আসতে পারে, প্রাপ্তটা পরে যেতে পারে, এটা ডিপেন্ড করে যে তোমার কোন অ্যামাউন্টটা বড় আর কি। বাট সিম্পলি মনে রাখার জন্য কি একটা হবে প্রাপ্ত আর একটা কি প্রাপ্য। ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে এমন যে দুইটা প্রকল্পের মধ্যে তুমি যেটা হচ্ছে কি পাচ্ছ, মানে তুমি যদি বাবার ইনভেস্টমেন্টে, তুমি যদি বাবার ব্যবসায় ইনভেস্ট করো তাহলে সেটা কি তুমি পাচ্ছ, সেই টাকাটা কি তুমি যদি এটা ইনভেস্ট করো এটা রিটার্ন পাচ্ছ। আর প্রাপ্যটা কি, মানে তুমি যদি ওই ব্যাংকে যদি ইনভেস্ট করতা সেখানে তুমি পাইতা হলে বা সেটা কি তোমার একটা প্রাপ্য বা একটা প্রাপ্য হওয়ার একটা সুযোগ ছিল। সো এই দুইটা ডিফারেন্সই কি সুযোগ ব্যয়। আই হোপ ব্যাপারটা কিছুটা ইজি হয়ে আসছে তোমার জন্য। এবার আসি যে আব্দুল হামিদ সঞ্চয়ী হিসাবে 1,00,000 টাকা জমা আছে, 1,00,000 টাকা জমা আছে, ব্যাংকে জমা টাকার উপরে 8% করে সে সুদ পাচ্ছে। সো এটা হচ্ছে সে পাচ্ছে, ঠিক আছে, সে প্রাপ্ত মানে সে এটা পাচ্ছে। সেটা এখানে আমরা কি করতে পারি? তো 1,000 টাকার 8% কত? 1,00,000 টাকার 8% কত হতে পারে? 8,000 হতে পারে। সো 8,000 সেটা পাচ্ছে। ওকে, এবার আসি তিনি সঞ্চয় হিসাব থেকে টাকা উত্তোলন করে কি বাংলাদেশ ব্যাংক পারিবারিক সঞ্চয়পত্রে ক্রয় করেন। পারিবারিক সঞ্চয়পত্রের উপর সে কত পাবে? 12% করে সুদ বা লভ্যাংশ পাবে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি বড় অ্যামাউন্ট আগে লিখি। সে যদি 12% করে পায় 1,00,000 টাকার মধ্যে, তাহলে কি সে কত আসবে? 1,00,000 ইন্টু 12% কত আসবে? প্রায় 12,000 টাকার মতো আসবে। ঠিক আছে, তো 12,000 মাইনাস এখানে 1,00,000 টাকার আগে যেটা পাইতো সে, 1,00,000 টাকার 8% কত? 8,000। সো এই দুইটার যে পার্থক্য 9, 10, 11, 12 মানে 4,000। ঠিক আছে, এই যে 4,000 টাকা, এই 4,000 টাকাটা কি তার কি সুযোগ ব্যয়, মানে এই 4,000 টাকা কি মানে সে হচ্ছে সুযোগটা হাতছাড়া করছে। ওকে, সো সেই সুযোগ ব্যয়টা প্রফিটেবল হতে পারে, নন প্রফিটেবল হতে পারে। মানে সুযোগ ব্যয়টা হতে পারে যে হ্যাঁ তুমি দুইটা অপশন ছিল, দুইটা অপশনের মধ্যে তুমি হচ্ছে প্রফিটেবলটা চুজ করছো। ওকে, আবার হচ্ছে কি আবার এমন হতে পারে তোমার কাছে দুইটা প্রকল্প ছিল, দুইটা প্রকল্পের মধ্যে কি তুমি হচ্ছে নন প্রফিট বা যেটা কম প্রফিট সেটা তুমি চুজ করছো।
এ সকল কিছুর বাইরেও মানে তোমার ওটা চিন্তা করতে হবে না যে হ্যাঁ আমার প্রফিট হয়েছে না লস হয়েছে, সে অবশ্যই একটা প্রফিটেবল জায়গাতেই গেছে, সে 12% করে পাচ্ছে মানে কি আগের থেকে বেশি পাচ্ছে, স্টিল এখানে একটা সুযোগ ব্যয় থেকে যায়। ওকে, তো এই সুযোগ ব্যয়টা কত? 4000 টাকা। ওকে, তো তোমার পরীক্ষা যদি সুযোগ ব্যয় নির্ণয় করতে বলে, বিশেষ ক্ষেত্রে অ্যাডমিশনের সময় আসতে পারে, অ্যাডমিশনের এমসিকিউ আকারে আসতে পারে যে সুযোগ ব্যয় কত। ওকে, আচ্ছা, এবার আসে নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয় বা ইংলিশে যেটাকে বলে কি সাঙ্ক কস্ট। আচ্ছা, নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয় কাকে বলে? এটা হচ্ছে সিম্পলি যে যেই ব্যয়টা তুমি আগে কোনো একটা সময় করেছিলা, ঠিক আছে, সেটা থেকে তুমি আর রিটার্ন পাবা না। আমরা জানি ব্যয় বলতে আমরা কি বুঝি? ব্যয় বলতে বুঝি যে কোনো দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্য আমরা যে বর্তমানে যে ত্যাগটা করে থাকি সেটাই কি ব্যয়, রাইট? আর নিমজ্জিত ব্যয় হচ্ছে যে আমি কোনো একটা মানে জায়গায় ইনভেস্ট করছি বা কোনো জায়গায় টাকা খরচ করছি, বাট সেটা থেকে কি আমি আর ইউটিলিটি পাবো না বা সেটা থেকে আমি আর কোনো সুবিধা পাবো না, এই যে পাচ্ছি না, এই যে এটা কি বলে কি নিমজ্জিত ব্যয় বলে। সিম্পলি যদি বলি যে ধরো তুমি হচ্ছে একটা মনে করো গুলশানে একটা জমি কিনছো, জমি কেনার পরে মানে তোমার অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তোমার অনেক বড় বড় কোম্পানি আছে ধরো। এখন এই জমিটা যে কিনছো, তুমি জমিটা কেনার পরে তুমি চিন্তা করলা যে এই জমিতে আমি কি একটা ধরো 11 তলা বিল্ডিং কি করব, 11 তলা বিল্ডিং বানাবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি একটা রিসার্চ টিম পাঠালা যে কি সোয়েল টেস্ট করবে বা মাটি পরীক্ষা করবে। ওকে, সো সে সোয়েল টেস্ট করে দেখলো যে কি এটাতে 11 তলা বিল্ডিং করা সম্ভব না। এখন তুমি চিন্তা করো, তুমি 11 তলা বিল্ডিংয়ের মধ্যে একটা বড় প্রকল্প নিলা, তোমার যদি 11 তলা বিল্ডিংটা উৎপন্ন হতো তাহলে কি তোমার যে সয়েল টেস্ট করলা বা একটা রিসার্চার টিম পাঠালা, ওর যে বেতনটা বা ওর যে খরচটা সেটা কি এটার মধ্যে ইনক্লুড করতে পারতাম, এটা থেকে একটা প্রফিট পেতে পারতাম। বাট কি হলো, আনফর্চুনেটলি কি হলো, তুমি একটা টিম পাঠাইলা, সয়েল টেস্ট করলো, বললো কি বিল্ডিং বানানো সম্ভব না, সো কি তো তোমার এই পুরো টাকাটা কি গচ্ছা। সো আমি তোমাকে হয়তো বা একটা আর একটু ইজি এক্সাম্পল দিয়ে যদি বুঝাই যে তুমি একটা মেশিন কিনছো, মেশিনটা কেনার পরে তুমি হচ্ছে কি মেশিনের মেয়াদ হচ্ছে 10 বছর, কিন্তু তুমি 3 বছর ব্যবহার করলা, 3 বছর বা 4 বছর ব্যবহার করলা, 4 বছর ব্যবহার করার পরে তুমি দেখলা যে একটা ভালো কোয়ালিটি মেশিন আসছে। সেটা কি একটা ভালো কোয়ালিটি কি 3-4 বছর পরেই ব্যবহার করার পরে দেখলা যে মার্কেটে এর থেকে ভালো কোয়ালিটির একটা ভালো কোয়ালিটির কি মেশিন আসছে। সেই ক্ষেত্রে এই যে ভালো কোয়ালিটির মেশিন আসার পরে কি হচ্ছে, তোমার আগের মেশিনটাকে আর তুমি ইউজ করতে চাবা না, বিকজ নতুন মেশিনটা তোমার খরচ কম পড়তেছে পণ্য উৎপাদনের। ওকে, সো এটাই হচ্ছে কি নিমজ্জিত ব্যয়। সো যেহেতু আগের মেশিনটা তুমি আর ইউজ করতে পারতো, তুমি 10 বছর ধরে এটা থেকে সুবিধা পাওয়ার কথা, কিন্তু তুমি 3-4 বছরই সুবিধা পাইছো, বাকি যে 7 বছর বা 6 বছর তুমি সুযোগ পাচ্ছ না, এই পুরাটার ব্যয়টাই কি বলে নিমজ্জিত ব্যয়। এবার আসি হচ্ছে কি মদিনা এন্টারপ্রাইজ 1 জানুয়ারি 2010 সালে কি 75,000 টাকা দিয়ে, সো মেশিনের দাম কত 75,000, সে 75,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করে, যন্ত্রপাতির মেয়াদ কত 10 বছর, সে 10 বছর ধরে এই যন্ত্রপাতি থেকে কী পাবে, সুযোগ পাবে মানে সুবিধা পাবে। কিন্তু 1 জানুয়ারি 2013 মানে 10-এ কিনছে, 13 তারিখে মেশিনটি বিকল হয়ে পড়ে বা মেশিনটা নষ্ট হয়ে পড়ে। সো সে কি মদিনা এন্টারপ্রাইজ কি যখন 75,000 টাকা দিয়ে মেশিনটা কিনছে, সে এজিউম করে নিছে বা ধরে নিছে কি সে 10 বছর ধরে কি মেশিনটা চালাবে। ওকে, কিন্তু দেখা গেছে কি 3 বছর পরেই কি মেশিনটা নষ্ট হয়ে গেছে। সো তারপরে কি হলো, এই যে পুরো সময়টা যে আমি এজিউম করে নিলাম বা আগামী যে 6টা বছর বা 7টা বছর আমি চালাইতে পারতেছি না, ওটাই কি হবে, খরচ হবে। সো কি মেশিনটা কি নষ্ট হয়ে গেছে, মেশিনটা বিক্রি করে পরে নষ্ট মেশিনটা কি বিক্রি করে মাত্র কত টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে। এখন বলছে নিমজ্জিত ব্যয় কত। ফার্স্টই আমরা হচ্ছে কী করবো, ফার্স্ট হচ্ছে আমরা অবচয়ের পরিমাণ নির্ণয় করব। মানে তুমি তো 3 বছর ব্যবহার করছো, 3 বছর ব্যবহার করার পরে কি তোমার হচ্ছে 75,000 টাকা থেকে ওই যে 3 বছর ব্যবহার করার কারণে যে অবচয়টা আছে, ওই অবচয়টা মাইনাস করব। অবচয়টা মাইনাস করার পরে আমি যেটা পাবো সেটা কি 3 বছর পরে আমার মেশিনের অ্যাকচুয়াল প্রাইস, মানে 75,000 টাকাতে শুরুতে কিনছি, এরপরে কি 3 বছরের অবচয়টা বিয়োগ করে আমি যে টাকাটা পাবো সেটা কি আমার 3 বছর পরে ওই মেশিনটার অ্যাকচুয়াল প্রাইস। সো এই মেশিনটার অ্যাকচুয়াল প্রাইস বলতে কি এই মেশিনটা কি এই টাকাটা দিয়ে কি আমি মেশিনটা কোথাও বিক্রি করার কথা,
কিন্তু আনফর্চুনেটলি আমি কত দিয়ে বিক্রি করছি 5,000 টাকা দিয়ে। সো আমরা হচ্ছে ম্যাথটা করলে আর একটু ইজি হবে। সো ফার্স্টে হচ্ছে 75,000 মাইনাস অবচয়। সো আমরা অবচয়টাকে নির্ণয় করবো। সো আমরা জানি অবচয় নির্ণয় সূত্র কি, টোটাল টাকাটা 75,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য, যেহেতু এর কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাই সো 0 আসবে। আর কি মেয়াদকাল 10। সো কত আসে 7,500। ওকে, এটা কি অবচয়। এখন 75,000 মাইনাস 7,500 ইন্টু 3 হবে, বিকজ এটা কি 1 বছরের অবচয়। কিন্তু তুমি চলো চিন্তা করো, তুমি 10 সালে কিনছো বাট নষ্ট হয়েছে কবে কবে 13, মানে 10, 11, 12 3 বছর চালাইছো। আর 2013 1 জানুয়ারি মানে তো শুরুতেই হয়েছে। শুরুতে হলে তো আমি পুরো মাস কাউন্ট করবো না, 2013 তো পুরোটা কাউন্ট করার দরকার নেই। সো 10, 11, 12 3 বছর। সো 3 দিয়ে গুণ করলে কত আসে, সো আমার আসে কি মানে 3 বছর পরে অবচয় মাইনাস করার পরে আমার কি 52,500 টাকা হয় কি মেশিনের মূল্য। মানে আমি 3 বছর পরে যদি মেশিনটা বিক্রি করতাম, যদি ভালো থাকতো, তাহলে কি আমার মেশিনটা বিক্রি করতে কত পারতাম, 52,500 টাকা দিয়ে বিক্রি করার কথা। কিন্তু আনফর্চুনেটলি আমি বিক্রি করছি কত, মাত্র 5,000 টাকা দিয়ে। সো এখানে নিমজ্জিত ব্যয়টা হবে, সুতরাং নিমজ্জিত ব্যয় মানে যে টাকাটা আমি কখনো ফেরতই পাবো না এই মেশিন থেকে, 52,500 মাইনাস কত কত 5,000, মানে যেই টাকাটা তুমি মেশিনটা বিক্রি করছো, মানে এই টাকাটা তুমি তোমার পকেটে পাইছো। ওকে, পকেটে আসছে। সো কত আসে 47,500। এই যে 47,500 টাকাটা, এই 47,500 টাকাটা কি তোমার পুরো নিমজ্জিত ব্যয়, মানে এই 47,500 টাকা কি তুমি এই মেশিনটা থেকে তুমি কখনোই পাবা না, বা এই পুরো টাকাটা কি তোমার লস। ওকে, সো আই হোপ তোমাদের হচ্ছে কি পণ্য ব্যয়, কালীন ব্যয়, সুযোগ ব্যয় আর নিমজ্জিত ব্যয় এগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে, সেই সাপেক্ষে আমি তোমাদের কাভার করার চেষ্টা করছি। আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।